হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপারের পেজ নম্বর হচ্ছে 218 এবং 219, সেট নাম্বার 7। তো চলো আমরা প্রশ্নের উত্তরগুলো করতে লাগি। এক দাগের অঙ্কটা বলছে যে 5 বছরে মোট সুদ আসলের 1/5 অংশ হলে বার্ষিক সুদের হার কত হবে? আচ্ছা, দেখি বার করি কত আসছে। তোমরাও ট্রাই করবে, শুধু আমার সলিউশন দেখলে হবে না, তোমরা নিজে থেকেও এই অঙ্কগুলো করার চেষ্টা করবে। তো আবার 5 বছরে মোট সুদ আসলের কি বলছে 1/5 অংশ। তো আমি ধরলাম আসল এক্স। তো এখানে আমার সুদ কত হয়ে যাবে? সুদ আই ইকুয়াল টু হয়ে যাবে কত, যে আসলের 1/5 অংশ, মানে এখানে হয়ে যাবে যে এক্স ইন্টু 1/5 অংশ হলো। তো এটা হয়ে যাবে x/5। সময় দেওয়া আছে এখানে 5 বছর। 5 বছর এখান থেকে আর এর মানটা তো বার করতে পারবে, যে আর ইকুয়াল টু ইন্টু আই বাই পিটি। মান পুট করো। আই এর মান হচ্ছে এখানে x/5, পি এর মান হচ্ছে x, টি এর মান হচ্ছে 5। এটা কাটাকুটি করো, যে এটা কেটে যাবে আমার 20 হয়ে যাবে, 20। আর এই এক্স আর এক্স কেটে গেল, এটা হয়ে গেল 4। তো আমার আর এর মানটা চলে আসলো এখানে 4%। তো 4% কোন অপশানে আছে তোমরা দেখো, ওটাই হচ্ছে সঠিক। এবার চলো নেক্সট প্রশ্ন কি বলছে, x² x ইকুয়াল টু 7 সমীকরণের বীজ বা বীজদ্বয় কত হবে? x² x ইকুয়াল টু 7, এই অঙ্কটা তো তোমরা সবাই পারবে আশা করছি। কত সহজ আছে দেখো। এবার তোমাদের মধ্যে অনেকজন আছে যে এই এখানে দুটো এক্স আছে আর নিচে একটা এক্স আছে, তো দুটো থেকে একটা এক্স কেটে দিবে আর x ইকুয়াল টু 7 অ্যান্সার করে চলে আসবে, কিন্তু এটা ভুল হয়ে যাবে। এখানে কি করবে, কোনাকুনি গুণ করো। x² ইকুয়াল টু 7x, কোনাকুনি গুণ করলাম। এবার এই 7x টাকে সমানের এই পাশে নিয়ে আসো, সমানের এই পাশে নিয়ে চলে আসলাম। এবার এখান থেকে এক্স কমন নাও, কি হয়ে যাবে, x-7 ইকুয়াল টু 0। হয় x ইকুয়াল টু 0, না হয় x-7 ইকুয়াল টু 0। কত হয়ে যাবে, হয় x ইকুয়াল টু 0 অথবা কি হয়ে যাবে x-7 ইকুয়াল টু 0। তো এখান থেকে x এর মান চলে আসলো 7। তো আমার এখানে x এর কটা মান আসলো, দুটো মান আসলো, একটা 0 আর একটা 7। x ইকুয়াল টু চলে আসলো 0,7। এটাই হচ্ছে উত্তর। কোনটা অপশানে আছে চেক করো। 0,7 আমি সি অপশানে দেখতে পাচ্ছি। এবার চলো 3 দাগের অঙ্কে বলছে ও কেন্দ্রীয় বৃত্তে এবি ও এসি যা দুটি পরস্পর লম্ব। এবার পরস্পর লম্ব মানে কি, যে ওই দুটো বাহু একে অপরের 90 ডিগ্রি, এটাই তো পরস্পর লম্ব। 3 দাগ। এটা একটা ও কেন্দ্রীয় একটা বৃত্ত আছে, ও কেন্দ্রীয় বৃত্ত, এটা ও নাম দিলাম ও। এবার এখানে একটা কি আছে, যে সে যে কোনো একটা জায়গায় নাম দিলাম, এখানে নাম দিলাম ও। এবার একটা এবি, এটা এবি যে, আর এটা একটা এসি যা, এটা একটা কি এসি, সরলরেখাটা একটু হয়ে গেল। এটা এবি একটা যা, একটা এসি একটা যা হলো। এবার এবির মানটা দেওয়া আছে এখানে আমার 4, আর এসির মানটা দেওয়া আছে এখানে 3। এটা 4 দেওয়া আছে আর এটা 3 দেওয়া আছে। তো আমার এই বৃত্তের ব্যাসার্ধের মানটা কত আসবে এটা বার করতে বলছে।
তো আমি বৃত্তের ব্যাসটা আগে বার করব, তারপর তো ব্যাসার্ধটা নিয়ে আসতে পারবো। তো এখান থেকে এক কাজ করো, এরকম একটা স্ট্রেট লাইন টেনে দাও, মানে সমকোণী ত্রিভুজ যেরকম হয় না, সমকোণী ত্রিভুজের মতো। তো বি আর সি দুটো বাহু যুক্ত করে দাও, বিসি যুক্ত করে দাও, বিসি যুক্ত করে দিলাম, বিসি যুক্ত করে দিলাম। বিসি যুক্ত করার পর কি হচ্ছে যে এটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে। সমকোণী ত্রিভুজ দেখো, বিএসি কোণ, বিএসিটা কি 90 ডিগ্রি, 90 ডিগ্রি। তো সমকোণী ত্রিভুজ মানে কি, যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো বিসি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। এখান থেকে আমি যদি বিসির মানটা বার করি, এর অর্ধেক করলে আমি ব্যাসার্ধটা পেয়ে যাব। তো বিসিটাই আমি বার করছি, এসি মানে কত, এসি স্কোয়ার। তো এসি স্কোয়ার যদি বার করি তো হয়ে যাবে 9 প্লাস এবি স্কোয়ার মানে হয়ে যাবে 16। তো বিসির মানটা চলে আসবে এখানে, এখানে এই স্কোয়ারটা আমি ওই পাশে নিয়ে যাচ্ছি। তো বিসি ইকুয়াল টু রুট ওভার 16 আর 9 যোগ করলে যাবে 25, এটা হয়ে যাবে 5। এবার এই বিসিটা কত আসলো, 5 আসলো, মানে এই পুরো বাহুটার মান আসলো 5, এই ব্যাসটার মান আসলো 5, এটার মান আসলো 5। এবার আমাকে শুধু ব্যাসার্ধ বার করতে বলছে, তো ব্যাসের অর্ধেক হচ্ছে কি ব্যাসার্ধ। তো ব্যাসার্ধ ইকুয়াল টু বা রেডিয়াস ইকুয়াল টু কত হয়ে যাবে, বিসি বাই 2 মানে 5/2, এটা হয়ে যাবে 2.5। 2.5, 2.5 কোন অপশানে আছে দেখো, যেখানে আমি দেখতে পাচ্ছি 2.5 বি অপশানে দেওয়া আছে 2.5। তো বি অপশান হচ্ছে সঠিক। এবার চলে যাব আমরা নেক্সট প্রশ্ন, যেটা বলছে 4 নম্বর, যে একটা নিরেট ঘনকের ধারগুলির দৈর্ঘ্যর সমষ্টি 36 হলে ঘনকটির আয়তন কত হবে, এটা বার করতে বলছে। তো একটা নিরেট ঘনকের ধারের সংখ্যা কয়টি, 12টি। যারা জানো না জেনে নাও, যে একটা নিরেট ঘনকের ধারের সংখ্যা হচ্ছে 12টি, 12টি ধার আছে। এখানে আমি করছি 4 নম্বর, একটি নিরেট ঘনকের, ঘনকের ঘরে লিখছি হয়, ঘনকের ধারের সংখ্যা, ধারের সংখ্যা, ধারের সংখ্যা হচ্ছে কয়টি, 12টি, 12টি। তো আমি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য ধরলাম কত, এ ধরলাম, যে ধরি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য, ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য এ সেন্টিমিটার, বা এ একক, এখানে কোনো একক দেওয়া আছে কি, হ্যাঁ সেন্টিমিটার দেওয়া আছে। তো বাহুর দৈর্ঘ্য ধরলাম এ সেন্টিমিটার। তো আমার কত হয়ে যাবে, যে 12টি ঘনকের দৈর্ঘ্যের সমষ্টি দেওয়া আছে 36। তো এখানে শর্তানুসারে কত হয়ে যাবে, শর্তানুসারে 12টি ঘনকের দৈর্ঘ্যের সমষ্টি হয়ে যাচ্ছে 36। এখানে একটি বাহুর দৈর্ঘ্য কত হয়ে যাবে, 12a ইকুয়াল টু 36, এটাই তো আমার দেওয়া আছে। তো এখানে এ এর মানটা চলে আসলো কত, 3, এর মানটা চলে আসলো 3। এবার এখান থেকে আয়তনটা বার করতে পারবো, যে আয়তন সমান কি, ঘনকের আয়তন মানে কি হচ্ছে এ কিউব। তো এর মান হচ্ছে কত, 3, 3, 3 এর কিউব কত, 27। 27 কোন অপশানে আছে দেখো, 27 দেখতে পাচ্ছি আমি, এখানে এ অপশানে দেওয়া আছে 27। তো এই অপশন হচ্ছে সঠিক। এখানে হয়তো তুমি বুঝতে পারলে না, যেখানে 12a ইকুয়াল টু 36 কিভাবে আসলো। দেখো বলছি, যে ধরে নাও, আমি এখানে অঙ্ক দিয়ে বোঝাচ্ছি না, ধরে নাও যে ধরো 5টা মিষ্টির দাম হচ্ছে কত, 25 টাকা। তো একটা মিষ্টির দাম কত, 5 টাকা। সেরকম ভাবে ভাবো, যে ধরো 12টা মিষ্টি আছে, ওই 12টা মিষ্টির দাম ধরে নাও এখানে 36 টাকা। এটা কোনো জায়গায় 36 টাকা হবে না, এখানে মিষ্টির দাম হচ্ছে 5 টাকা করে। তো ধরে নাও যে 12টা মিষ্টির দাম হচ্ছে 36 টাকা।
তো একটা মিষ্টির দাম কত? 3 টাকা। ওরকম সেম কন্ডিশন এখানেও, যে একটি নিরেট ঘনকের ধারের সংখ্যা হচ্ছে 12টি, তো 12টি দৈর্ঘ্যের সমষ্টি হচ্ছে 36। তো একটি বাহুর দৈর্ঘ্য কত? 3 হয়ে যাবে, 3 সেন্টিমিটার। 3 সেন্টিমিটার হয়ে যাবে, এখানে সেমি লিখে দাও, 3 সেন্টিমিটার। তো আয়তনটা বার করলাম, 27 আসলো। এবার চলে যাবো আমরা নেক্সট প্রশ্ন, 5 দাগ। বলছে 7π/12 কোণটির ষষ্ঠিক পদ্ধতিতে মান কত? এবার ষষ্ঠিক পদ্ধতি মানে কি, যে আমাকে ডিগ্রি, মিনিট, সেকেন্ডে বার করতে হবে। এই যেটা বইয়ে দেওয়া আছে এটা হচ্ছে কি বৃত্তীয় বৃত্তীয় পদ্ধতি, আমাকে ষষ্ঠিক পদ্ধতিতে বার করতে হবে। চলো বার করি। 5 কি বলছে, যে 12π, আচ্ছা 12π না 7π, 7π/12 দেওয়া আছে, 7π/12। এবার এটাকে আমি যদি ষষ্ঠিক পদ্ধতিতে নিয়ে আসি, তো ষষ্ঠিক পদ্ধতিতে নেওয়ার সূত্রটা কি, যে ষষ্ঠিক পদ্ধতি ষষ্ঠিক পদ্ধতিতে নিয়ে আসার সূত্রটা হচ্ছে 180 ডিগ্রি বাই পাই ইন্টু এই বৃত্তীয় মানটা কত আছে, 7π/12, 7π/12। এটা ক্যালকুলেশন করো, এটা হয়ে যাবে ষষ্ঠিক পদ্ধতিতে। পাই পাই কেটে গেল, এটা যদি কাটো তো এটা হয়ে যাবে 15 ডিগ্রি। এবার 15 × 7 করলে হয়ে যাবে 15 ডিগ্রি × 7, মানে এটা হয়ে যাবে 105 ডিগ্রি। তো 7π/12 মানে ষষ্ঠিক পদ্ধতিতে কত আসলো, 105 ডিগ্রি চলে আসলো। তো এটাই হয়ে গেল তোমার অ্যান্সার, 105 ডিগ্রি। কোন অপশানে আছে? এটা তোমার ডি অপশানে দেওয়া আছে, 105 ডিগ্রি। এটা হচ্ছে তোমার সঠিক। একের লাস্ট অঙ্ক 6 দাগ। তোমার কিছুটি সংখ্যা দেওয়া আছে, এটার মধ্যে মধ্যমাটা বার করতে বলছে। তো সংখ্যাগুলো লিখি আগে, 2, 8, 2, 3, 5, 9, 5, 6, 9, 5, 6 হলো। এবার এটার তোমার মধ্যমাটা বার করতে বলছে। এবার তোমরা কি করবে, যে এ পাশ থেকে 4টা সংখ্যা আর ও পাশ থেকে 4টা সংখ্যা বাদ হয়ে গেল, মাঝখানেটা হয়ে যাচ্ছে মধ্যমা, মাঝখানেটা গেল মধ্যমা। আর তুমি এখানে দাগের অপশনটাতে টিক মেরে চলে আসবে যে এটা হচ্ছে সঠিক অ্যান্সার। তুমি ওটা করেছো, কিন্তু অ্যাকচুয়ালি এটা অ্যান্সার না, দাগের অপশনটা তো ভুল হয়ে গেল তোমার। এবার মধ্যমা বার করার জন্য এর আগের সেটটাতেও বা তার আগের সেটে একটা অঙ্ক ছিল যে মধ্যমা মানে বার করতে দিয়েছিল। তো আমি ওখানে বলেছিলাম যে ধরো এরকম টাইপের কোনো একটা সংখ্যা দেওয়া আছে, এবার এটা যখন মধ্যমা বার করবে তখন হয় এটাকে ঊর্ধ্বক্রমে বা অধক্রমে সাজাতে হবে, তারপর মধ্যমাটা বার করবে। ছোট থেকে বড় সাজাও, না হলে বড় থেকে ছোট সাজাও, তারপর মধ্যমাটা বার করো। এবার তুমি দেখে বলে দিবে যে এটা হচ্ছে 8 হচ্ছে মধ্যমা, কিন্তু এটা ভুল হয়ে যাবে। আগে ছোট থেকে বড় সাজাও, ছোট থেকে বড় বা বড় থেকে ছোট যাই হোক সাজাও তোমরা। এটাকে যদি ছোট থেকে বড় সাজাই তো কি হয়ে যাবে, যে 2, 2, 2, 2, 2 এর পর 3 আসে, 3, তারপর কত আসে, 5 আসে, দুটো 5, 5 হলো, 2, 2, 3, 5, 5, তারপর হচ্ছে 6, 6 দেওয়া আছে, তারপর দেওয়া আছে দুটো 8, তারপর দেওয়া আছে কত, 9, 9। আমি ছোট থেকে বড় সাজিয়ে দিলাম। এবার এটা দেখে বলো যে মধ্যমা কত আসছে, এটা দেখে তো বলে দেবে 4টা সংখ্যা ওদিকে 4টা সংখ্যা থেকে গেল, মাঝখানে 5, এটা হচ্ছে মধ্যমা। তো মধ্যমা হয়ে গেল তোমার কত, 5, মধ্যমা হয়ে গেল 5। এরকম করে মধ্যমাটা বার করবে, হয় ঊর্ধ্বক্রমে সাজাও, না হলে অধক্রমে সাজাও, যে কোনো একটা করো বা দুটোই করো, দুটোর ক্ষেত্রে মানটা 5ই আসবে, ভুল আসবে না। এবার চলে যাবো আমরা 2 এর শূন্য স্থানগুলোতে। 2 এর প্রথম প্রশ্ন কি বলছে, যে এ 10,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করলো, করার 6 মাস পর বি 20,000 টাকা দিল, বছরের শেষে তাদের লভ্যাংশের পরিমাণ কত হবে? এটাই তো দেখে বলে দিবে এটা সমান হবে। এবার কেমন করে সমান হবে তুমি আমাকে প্রশ্ন করবে, যে দেখো
যে তুমি কিছু টাকা দিয়ে 6 মাস ব্যবসা করলে, তোমার বন্ধু ওই ব্যবসাতে 6 মাস পর মানে তোমার টাকার দ্বিগুণ টাকা দিয়ে ওই ব্যবসা শুরু করলো, তো শেষের লভ্যাংশের পরিমাণ তো সমান থাকবে, কারণ তুমি কাজ করেছো 1 বছর আর ওই কাজ করেছে কি ডবল পয়সা দিয়ে 6 মাস, তো তোমার লভ্যাংশের পরিমাণটা তো সমানই থাকলো। হয়তো বুঝতে পারলে না, যে ধরো তুমি এখানে আমি সংখ্যা দিয়ে করছি, যে এ একটা ধরো ব্যক্তি আছে, ধরো তুমি 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 হচ্ছে এ এ তুমি কি করছো, যে 10,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করলে, ওই ব্যবসাটা কতদিন করছো, 1 বছর করছো, ওই ব্যবসাটা করছো কতদিন, 1 বছর। এবার তোমার একটা বন্ধু কি করছে, যে তোমার 6 মাস ব্যবসা করার পর তুমি কিন্তু 10,000 টাকা দিয়ে ব্যবসা করছো। এবার তোমার বন্ধু কি করছে, যে 6 মাস পর কি করছে, যে ওটা ওটা হচ্ছে তোমার বন্ধু, বন্ধু বি, ওটার নাম দিলাম বি। তোমার বন্ধু কি করছে, যে 6 মাস পর 20,000 টাকা দিয়ে ওই ব্যবসাতে অ্যাড করলো, কিন্তু ওই ব্যবসা করছে কতদিন, 6 মাস। এখানে একটু বুঝো, যে তুমি 10,000 টাকা দিয়ে 1 বছর ব্যবসা করছো, তুমি 10,000 টাকা দিয়ে পুরোপুরি 1 বছর ব্যবসা করছো। এবার তুমি লভ্যাংশের পরিমাণ পরিমাণ আমি ধরে নিলাম এক্স আসলো। এবার তোমার বন্ধু কি করছে, যে 20,000 টাকা দিয়ে 6 মাস ব্যবসা করছে, তো লাভ তো সমানই আসবে, কারণ তুমি করছো 1 বছর, তোমার বন্ধু করছে 6 মাস, মানে অর্ধেকটা, কিন্তু ওই কি করছে, যে ডবল টাকা দিছে, তো এটা তোমার লভ্যাংশের পরিমাণটা তো সমানই থাকলো, এটা হয়ে গেল 1:1, সমান চলে আসলো। তো আশা করছি বুঝতে পারলে এই প্রশ্নটা, এই মানে এই উত্তরটা বুঝতে পারলে, যে আমি কিভাবে তোমাকে বোঝানোর চেষ্টা করলাম। হয়তো তুমি বুঝে গেছো, আশা করছি বুঝে গেছো। এবার 2 এর দাগের অঙ্কতে চলে যাব, যে -√3 - 2 এর অনুবন্ধী করণী কত হবে। শুধু কিছু করতে হবে না, মানে করণীর আগে শুধু সাইনটা পরিবর্তন করে দাও। 2 দাগ, যে -√3 - 2, তো এটার অনুবন্ধী করণী কি হচ্ছে, যে এর অনুবন্ধী করণী, অনুবন্ধী করণী, করণী বানানটা কি আছে, ঋষি আছে না কি আছে, দীর্ঘ আছে, করণী। এর অনুবন্ধী করণী কত হয়ে যাবে, যে করণীর আগে শুধু সাইনটা পরিবর্তন করে দাও, তো এটা হয়ে যাবে √3 - 2, এটা অ্যান্সার। 3 এর দাগের অঙ্কে চলো, যে 7 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পর বহির স্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত হবে। সেম অঙ্ক করিয়েছিলাম তোমাদের, ওই 2-3টা সেট আগে করিয়েছিলাম, মনে আছে আমার, আমি করিয়েছি সেম অঙ্ক, কোনো সংখ্যা চেঞ্জ নাই, সংখ্যা চেঞ্জ হতেও পারে কিন্তু এই ক্ষেত্রে সংখ্যা চেঞ্জ নাই, যেটা প্রশ্ন দেখছি আমি। ওখানেও ছিল 7 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার দুটি বৃত্ত পরস্পরকে বহিঃ স্পর্শ করছে, এখানেও দেওয়া আছে সেম প্রশ্ন। তো এটা করাবো কি করাবো জানি না, তাও করে দিচ্ছি। যে ধরো এটা একটা বড় বৃত্ত আছে, এটার ব্যাসার্ধটা হচ্ছে 7 সেন্টিমিটার, এটা 7, আমি এটার নাম দিয়ে দিলাম ও, এটার নাম দিয়ে দিলাম কি পি। আচ্ছা, নামটা আমি পরে দিছি। এবার আর একটা কি করছে, যে 3 সেন্টিমিটারের মানে বৃত্ত, ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত 3 সেন্টিমিটার, তো বৃত্তটা কি যাবে, ছোট হয়ে যাবে, যেহেতু 3 সেন্টিমিটার বলছে, তো এটা হয়ে গেল আর ব্যাসার্ধ, এটা হচ্ছে 3 সেন্টিমিটার, তো আমি নাম দিলাম এটা ও পি কিউ নাম দিলাম। তো একটা 7 সেন্টিমিটার আর একটা 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত যদি পরস্পরকে বহিঃ স্পর্শ, মানে কি ওই বাইরের টিতে যদি স্পর্শ করে, বহিঃ স্পর্শ মানে দেখতেই পাচ্ছ কেমন করে স্পর্শ করছে, যদি বহিঃ স্পর্শ করে তাহলে কি বলছে, তাদের কেন্দ্রদ্বয়ের, এটা একটা কেন্দ্র এটা একটা কেন্দ্র, এই কেন্দ্রদ্বয়ের মধ্যেকার দূরত্ব কত হবে, কত হয়ে যাবে, যে ও কিউ ইজ ইকুয়াল টু ও পি প্লাস পি কিউ, মান পুট করো, ও পির মান 7 প্লাস পি কিউর মান 3, 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, এটাই বলছে। একই ভূমির ব্যাস ও একই আয়তন বিশিষ্ট একটি চোঙ ও একটি শঙ্কুর উচ্চতার অনুপাত বার করতে বলছে। তো এখানে চোঙের আয়তন,
চোঙের আয়তন, ভি মানে হচ্ছে আয়তন মানে ভলিউম, চোঙের আয়তন ইকুয়াল টু কি হয়ে যাবে, শঙ্কুর আয়তন, যেহেতু সমান বলছে শঙ্কুর আয়তন। লম্ববৃত্তাকার চোঙের আয়তনের সূত্র কি, পাই আর স্কোয়ার H1। এবার শঙ্কুর আয়তনের এটা কি, সূত্রটা কি, 1/3 পাই আর স্কোয়ার H2। এখান থেকে H1:H2 এর মানটা বার করো। H1/H2 ইকুয়াল টু কত হয়ে যাবে, যে 1/3 পাই আর স্কোয়ার বাই পাই আর স্কোয়ার। কাটাকুটি করো, পাই আর স্কোয়ার কাটলো, এটা হয়ে যাবে H1/H2 এর মানটা হয়ে যাবে 1/3, মানে এটার অনুপাতটা হয়ে গেল 1:3। এটা হচ্ছে অ্যান্সার। এবার চলো নেক্সট প্রশ্ন, 5 দাগ। বলছে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1/x। এখানে x এর মানটা 1 থেকে বড় বলছে, তো cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটার মানটা বার করতে বলছে। তো চটফট করে বার করে ফেলি, কত আসছে দেখি। 5 cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা এর মানটা কি বলছে, 1/x। এখানে x এর মানটা বলছে 1 থেকে বড় হবে। cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটার মানটা দেওয়া আছে 1/x। এবার cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটার মানটা বার করতে বলছে। তো এটাকে স্কোয়ারের আকারে করো, মানে সাজাও, সাজিয়ে দিলাম। এবার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পুট করো, a স্কোয়ার a প্লাস বি ইন্টু কি হয়ে যাবে, a মাইনাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার মানটা হয়ে যাচ্ছে 1 ইন্টু cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটার মানটা দেওয়া আছে 1/x। তো এটার মানটা হয়ে গেল 1/x। সিম্পল, কোনো কঠিন বলে কোনো জিনিস নাই এই অঙ্কগুলোতে, সহজ। 2-6 জায়গার অঙ্ক বলছে যে x1, x2, x3 ডট 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 xn এই সংখ্যক সংখ্যার গড় x বার হলে এটার মানটা কত হবে বার করতে বলছে। 2 এর লাস্ট অঙ্ক 6, x1, x2, x3, এটা 1টা ওখানে সাইডে লেখা আছে, এরকম হবে x1, x2, x3 ডট 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 কত বলছে, xn পর্যন্ত। এই সংখ্যাগুলোর গড় দেওয়া আছে কত, x বার। কত দেওয়া আছে, x বার দেওয়া আছে। মানে এটার মানটা, যে গড় কিভাবে বার করতে হয়, যে x1 প্লাস x2 প্লাস x3 যতটি সংখ্যা আছে, x3 প্লাস ডট 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 প্লাস xn যতটি সংখ্যা আছে, বাই কটা সংখ্যা আছে, যে n পর্যন্ত সংখ্যা আছে, এটার মানটা হচ্ছে x বার। বুঝতে পারলে, x বার এটার মানটাই হচ্ছে, এটা দেওয়া আছে যে x1 প্লাস x2 প্লাস x3, এটা মানটা এরকম করে দেওয়া আছে। তো kx1 ইন্টু kx2 kx3 ডট 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 kxn এর গড় কত হবে। তো এর গড় যদি বার করি তো কি হয়ে যাবে, এই k দিয়ে যতটা আছে তোমার kx1 kx2 kx3 সবটি যোগ হয়ে যাবে। যোগ করো, kx1 প্লাস kx2 প্লাস kx3 কটা সংখ্যা আছে, kx3 ডট 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 kxn পর্যন্ত আছে, বাই কি আছে, বাই n, মানে n পর্যন্ত সংখ্যা আছে। এটার মানটা কত হবে, ওপর থেকে কি কে কমন নাও, তো কে যদি কমন নিতে হয়ে যাবে x1 প্লাস x2 প্লাস x3 ডট 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 কত বলছে, xn। কে কমন নিয়ে নিলাম, নিচে কি থাকলো, শুধু n পড়ে থাকলো। তো x1 প্লাস x2 প্লাস x3 ডট ডট xn বাই n এর মানটা কত দেওয়া আছে, এখানে x বার দেওয়া আছে, মানে কে ইন্টু এই পুরোটার মান দেওয়া আছে x বার।
এক্স বার, কে এক্স বার, এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে উত্তর। তো আমার 2 এর দাগের অঙ্কগুলো হয়ে গেল শেষ। এবার চলে যাব 3-এর অঙ্কে। 3-এর 1-এর প্রশ্নটা বলছে যে প্রতি বছর R% মূল্য হ্রাস হলে n বছর পর কোনো মেশিনের মূল্য p টাকা হয়। বুঝলাম, p টাকা হয়। তো n বছর পূর্বে মেশিনটির মূল্য ছিল p × 1/100 টাকা। এটা সত্য না মিথ্যা? তো দেখতে হবে সত্য আসছে না মিথ্যা আসছে। তো আমি ধরে নিলাম যে ধরি n বছর পূর্বে মেশিনটির মূল্য, ধরি n বছর পূর্বে মেশিনটির মূল্য ছিল এক্স, এক্স ধরলাম। তো n বছর পূর্বে মেশিনটির মূল্য ছিল এক্স। তো n বছর পরে মেশিনটির মূল্য দেওয়া আছে p টাকা হয়। তো p ইকুয়াল টু কি হয়ে যাবে, যে n বছর পূর্বে মেশিনটির মূল্য আমি ধরলাম এক্স, এক্স ইন্টু 1 মাইনাস, এবার এখানে মাইনাস কেন বসলো, কারণ এখানে R% মূল্য হ্রাস হলে, হ্রাস বলছে ওটার জন্য এখানে মাইনাস হলো। যদি এখানে বৃদ্ধি বলতো, আবার এখানে যদি বার করতে বলতো যে n বছর পরে, তো এখানে প্লাস হয়ে যেত। হ্রাসের জন্য এখানে কি হচ্ছে, মাইনাস হচ্ছে। 1 মাইনাস R/100 n। এবার এখান থেকে n বছর পূর্বের মানটা বার করো, মানে x এর মানটা আমাকে বার করতে হবে। তো x ইকুয়াল টু কি হয়ে যাবে, p/1 মাইনাস R/100n। দেখো তো মিল খাচ্ছে কিনা। হ্যাঁ, মিল খেয়ে গেছে, এটা তো সত্য হয়ে গেল। এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে সত্য, সত্য। এবার চলে যাব আমরা 3-এর 2। 3-এর 2টা কি বলছে, যে a প্রপোর্শনাল টু b, b সমানুপাতি c হলে a সমানুপাতি কত হয়ে যাবে। তো 2 দাগটা বার করি। a সমানুপাতি b বলছে আর b সমানুপাতি c বলছে। তো a এর মানটা, মানে a সমানুপাতির মানটা কত হয়ে যাবে। তো এখানে সমানুপাতি চিহ্ন উঠে কি বসবে, a ইকুয়াল টু একটা ধ্রুবক বসে k1 ধরলাম, b এখানেও সেম করো, যে b ইকুয়াল টু k2 একটা ধ্রুবক বসলো c। এখান থেকে আমাকে a সমানুপাতির মানটা বার করতে বলছে। তো a ইকুয়াল টু k1 ইন্টু b, b এর মানটা কত দেওয়া হচ্ছে, k2c, মান পুট করো, k2 ইন্টু c। এবার এখানে k1 আর k2 আমি এই দুটো মিলে একটা নতুন ধ্রুবক ধরলাম k। তো a ইকুয়াল টু kc। তো ধ্রুবক আর সমান চিহ্ন উঠে কি বসে, সমানুপাতি বসে। তো a সমানুপাতি c আসলো। আমার বইয়ে কি দেওয়া আছে, যে a সমানুপাতি c স্কোয়ার দেওয়া আছে, এখানে শুধু c আসলো। তো এটা হয়ে গেল কি, মিথ্যা। এটা হয়ে গেল মিথ্যা। বইয়ে c স্কোয়ার দেওয়া আছে আর আমার এখানে আসলো শুধু c, a প্রপোর্শনাল টু c। তো এটা হয়ে গেল মিথ্যা। এবার চলে যাব নেক্সট প্রশ্ন। বলছে অর্ধবৃত্তাংশ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ কি, সূক্ষ্মকোণ। এই প্রশ্নটা আমি অনেকবার আলোচনা করেছি, অনেকবার হয়ে গেল। তো এই প্রশ্নটা হচ্ছে তোমাদের কাজ, তোমরা কমেন্টে অবশ্যই জানাবে, টাইমলাইন দিয়ে জানাবে। এমনি কমেন্টে জানালে আমি বুঝতে পারবো না, টাইমলাইন দিয়ে জানাবে যে অ্যান্সার মানে কোনটা হবে, স্থূল কোণ হবে, সূক্ষ্ম কোণ হবে না সমকোণ হবে, এটা তোমরা জানাবে। আমি অনেকবার এটা নিয়ে আলোচনা করেছি, আমি আর বলবো না এটা সম্পর্কে, একবারও বলবো না। তারপরের অঙ্ক, যে কোনো নিরেট অর্ধ গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 4 পাই বর্গ একক হলে গোলকের ব্যাসার্ধ হবে 4 একক। দেখি 4 একক হচ্ছে কিনা। একটা নিরেট অর্ধ গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি, 3-এর 3। নিরেট অর্ধ গোলকের সমগ্র তলের সূত্র হচ্ছে 3 পাই আর স্কোয়ার। এটার মানটা কত দেওয়া আছে, মানে একটা নিরেট অর্ধগোলকের সমগ্র তলের সূত্র হচ্ছে 3 পাই আর স্কোয়ার। 3 পাই আর স্কোয়ার মনে রাখো। 3 পাই আর স্কোয়ারের মানটা হচ্ছে তোমার এখানে কত দেওয়া আছে, 48 পাই, 48 পাই। তো এখানে আমার ব্যাসার্ধটা দেখো কত আসছে, ব্যাসার্ধটা 4 আসছে কিনা। পাই পাই কাটলো,
3 16 48। তো আর স্কোয়ারের মানটা হয়ে গেল এখানে 16, আর এর মানটা হয়ে গেল এখানে 4। কত আসলো? 4 চলে আসলো, তো এটা হয়ে যাচ্ছে কি সত্য। সত্য। চলো 4 দাগের অঙ্কে বলছে সাইন 30 ডিগ্রি প্লাস সাইন 60 ডিগ্রি গ্রেটার দ্যান সাইন 90 ডিগ্রি, এটার মানটা কত হবে? এটা প্রশ্ন নিয়েও আলোচনা করেছি। দেখো প্রশ্নগুলা বারবার রিপিট হচ্ছে কিন্তু। 4 দাগের অঙ্ক, সাইন 30 ডিগ্রি প্লাস সাইন 60 ডিগ্রি এর মানটা কি সাইন 90 ডিগ্রি থেকে কি বেশি হবে? আমাকে দেখতে বলছে। তো সাইন 30 ডিগ্রির মান কত? 1/2 প্লাস সাইন 60 ডিগ্রির মান কত? √3/2। √3/2 সাইন 90 ডিগ্রির মান 1। এই সম্পর্কটা কি সত্য? দেখো তো, এটা যদি লসাগু করি তো হয়ে যাবে √3 প্লাস 1/2 গ্রেটার দ্যান 1। এটা সত্য? মানে এটা তো সত্য, কারণ √3 মান হচ্ছে 1 থেকে বেশি। তো আমি 1 পয়েন্ট সামথিং কিছু ধরলাম, তো 1 পয়েন্ট সামথিং প্লাস 1 কত হয়ে যাবে? 2 পয়েন্ট সামথিং হলো। এবার ওটা যদি 2 দিয়ে ভাগ করো কি হয়ে যাবে? 1 পয়েন্ট সামথিং। তো এখানে কত হয়ে যাবে? যে 1 পয়েন্ট সামথিং কিছু আসবে, দশমিকে কিছু কিছু সংখ্যা আসবে। এটা কি? এটা তো 1 থেকে বড়। ধরো 1.7, এটা কি 1 থেকে বড়? তো 1.7টা কি 1 থেকে বড়? 1.9, 1.9 এই সংখ্যাটা কি 1 থেকে বড়? এরকম এখানে কোন একটা সংখ্যা আসবে যে 1 পয়েন্ট সামথিং কিছু চলে আসবে, এটা তো 1 থেকে বড়। এটা হয়ে গেল কি সত্য। এই সম্পর্কটা হচ্ছে সত্য। সত্য। 5 দাগের অঙ্ক কি বলছে যে, হ্যাঁ 5 দাগের অঙ্ক তো আমি করালাম। এটা 5 দাগের অঙ্ক। 6 দাগের মানে আজকের ক্লাসের লাস্ট অঙ্ক 6 দাগ। 102, 104, 117, 102 অনেকটি সংখ্যা দেওয়া আছে। বলছে এই তথ্যগুলির সংখ্যাগুরু মান কি 102? তো দেখি 102 কয়বার এসেছে। 1 বার, 2 বার, 3 বার। 3 বার এসেছে 102। 102 এসেছে 3 বার। 104 কয়বার এসেছে? 1 বার, 2 বার, 3 বার, 4 বার। 4 বার এসেছে 104। তো এখানে 102 তো সংখ্যাগুরু মান হলো না। সংখ্যাগুরু মান কত? 104 হয়ে গেল, মানে সব থেকে বেশি হয়েছে 104। তো এটা হয়ে যাবে উক্তিটি মিথ্যা। লাস্ট অঙ্ক 6 দাগের উত্তরটা হয়ে যাবে কি মিথ্যা। মিথ্যা হয়ে গেল। তো আজকের ক্লাসটা এতটুকুই। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে এবং প্রত্যেকটা অঙ্ক মনোযোগ সহকারে দেখেছো এবং নিজে প্র্যাকটিস করেছো। তো আমি এর পরের দিন নিয়ে চলে আসবো সেট নাম্বার 8। আজকে তো সেট নাম্বার 7-এর সবটি শর্ট প্রশ্ন হয়ে গেল শেষ। এর পরের দিন আমি নিয়ে আসবো সেট নাম্বার 8। তো খুব তাড়াতাড়ি দেখা হবে। তোমরা পড়াশোনা চালিয়ে যাও। তোমরা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে এর পরের ভিডিওতে। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।